নমস্কার, আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন পরীক্ষার সফল ক্যান্ডিডেটদের নিয়ে শুরু করেছিলাম একটা সিরিজ যার নাম ছিল তাহাদের কথা, যেখানে আমরা বিভিন্ন সফল পরীক্ষার্থী অর্থাৎ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সেই বিভিন্ন পরীক্ষায় যারা সফল হয়েছেন বিগত দিনে তাদের জার্নি, তাদের প্রিপারেশন প্রসেস, তাদের মোটিভেশন সব কিছু নিয়ে গল্প করেছি, গল্প করব। এবং তার সঙ্গে সঙ্গে একজন সাধারণ বাড়ির ছেলে বা মেয়ে তার অসাধারণ হয়ে ওঠার গল্পটা, তার পেছনের ব্যাক স্টোরি, সেগুলোও শুনবো। তো আজকে তাহাদের কথা সিরিজে আমাদের সঙ্গে আমরা পেয়েছি শ্রী সৌরভ দাস স্যারকে। স্যার 2019 সালের সেক্রেটারিয়েট WBPSC ক্লার্কশিপে পেয়েছিলেন, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে স্যার কর্মরত ছিলেন। 2022 সালের CGL এ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে সিলেক্টেড হয়েছেন এবং রিসেন্টলি 2024 সালের CGL এ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার লেভেল 6 সেই পদেও স্যার সিলেক্ট হয়েছেন এবং স্যার রিসেন্টলি জয়েন করবেন সেখানে। স্যার আপনার বিজি টাইম থেকে আমাদের এখানে সামান্য সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার, স্টুডেন্টদের একটা প্রচুর প্রশ্ন থাকে, একটা বড় প্রশ্ন যে বাংলা থেকে CGL পাওয়া, এইটা একটা ট্যাবু রয়েছে আমাদের, যে CGL খুব শক্ত, CGL আমরা বাঙালিরা পেতে পারি না, সিলেবাস বিশাল, বা বাংলা থেকে খুব 1%-এরও কম CGL এখনো পর্যন্ত পায়। তো সেই ভয়টা ভাঙাবার জন্য আপনার কি স্ট্র্যাটেজি ছিল, আপনি কি বলবেন স্টুডেন্টদের স্যার? দেখুন, আমি একটা কথাই বলবো, ট্যাবুটা সম্পূর্ণ মানসিকভাবে এটা ডিপেন্ড করে, এটা মেন্টাল প্রবলেম। অ্যাকচুয়ালি সিলেবাস নর্মাল অন্যান্য এক্সামে যা থাকে সিজিএলও তাই একই থাকে, বাট যেটা হয় সিজিএল আগে যেটা ছিল সেটা হচ্ছে ম্যাথ অ্যান্ড ইংলিশের একটা লেভেল খুব হাই ছিল, বাট রিসেন্টলি সেই লেভেলটা অনেকটা ডাউন হয়েছে এবং নর্মাল যেমন স্টেট গভর্নমেন্টের যে বাকি এক্সামগুলো হয় তার সঙ্গে মোটামুটি সিমিলার প্যাটার্ন। তো যদি কেউ মনে করে যে সে প্রিপারেশন নেবে, মানে খুব একটা হাইফাই এমন কিছু না, করলে হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনি যে 2022-এ CGL পেলেন, তো সেই CGL এ আপনি এই মুহূর্তে পোস্টিং কোথায় রয়েছেন স্যার? আমার এখন পোস্টিং কৃষ্ণনগর হেড অফিসে অ্যাজ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, আমি ওখানেই থাকছি এখন। আচ্ছা, আর স্যার 2024-এ যে CGL পেলেন স্যার জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে, তো সেখানে স্যার আপনার নতুন পোস্টিং কোথায় হবে স্যার? আমার এখন এস্টাবলিশমেন্ট যেটা হেড অফিস ভুবনেশ্বরে, বাট আমার কারেন্ট পোস্টিং কটকে। তার মানে এক্ষেত্রে স্যার CGL দিয়ে বাইরে পোস্টিং পাওয়ার একটা গল্প রয়েছে। অবশ্যই রয়েছে, যে এটা পুরো র্যাঙ্কের উপর ডিপেন্ড করে, কার র্যাঙ্ক যত ভালো হবে তার হোম পোস্টিং পর পড়লে তত বেশি ভালো হবে। আচ্ছা, এক্ষেত্রে স্টুডেন্টের একটা বেসিক কোয়েশ্চেন থাকে যে হোম পোস্টিং, কারণ অনেকেরই হোম সিকনেস থাকে, তো হোম পোস্টিং পাওয়ার ক্ষেত্রে কোন কোন পোস্ট বা কোন কোন সার্ভিস ভালো হবে স্যার? দেখুন, এটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার র্যাঙ্কের উপর। আপনি যে সার্ভিস চুজ করবেন সেই র্যাঙ্কের উপর আপনাকে পোস্ট প্রেফারেন্স ভরতে হবে। মানে আফটার মেন্স এক্সাম, ডিভির আগে মেন্স এক্সামের পরে পোস্ট প্রেফারেন্স ফর্ম ভরতে হচ্ছে। সেখানে আপনাকে ইউটিউব থেকে অ্যানালাইসিস দেখতে হবে যে আপনার যে স্কোর হচ্ছে সেই স্কোরে আপনার অল ইন্ডিয়া র্যাঙ্ক কিরকম হচ্ছে, তো সেই অনুযায়ী আপনাকে পোস্ট চুজ করতে হবে। একটা এক্সাম্পল দিই, ধরুন 2022-এ আমার যে স্কোর হয়েছিল সেখানে আমি লেভেল 5 বা লেভেল 6 হয়তো পেতাম, বাট আমার হোম পোস্টিং হতো না। আচ্ছা, যেহেতু আমি আবার একবার এক্সাম দেবো বলে আমি প্রিপারেশন ঠিক করেছিলাম, দ্যাটস ওয়াই আমি লোয়ার পোস্ট চুজ করেছিলাম, লেভেল 4 চুজ করেছিলাম, মানে পোস্ট প্রেফারেন্সের উপরে আমি লেভেল 4 রেখেছিলাম। ঠিক, যেহেতু আমার নাম্বারের লেভেল 4 খুব কম ছিল চুজ করে, তাহলে লেভেল 5 বা লেভেল 6 চুজ করে, তো আমি ইজিলি হোম পোস্টিং পেয়ে গেছি বাড়ির কাছে। আচ্ছা, এইটা একটা বড় প্যাটার্ন যে পোস্টিং পাওয়ার ক্ষেত্রে প্রাপ্ত নম্বর বা অল ওভার ইন্ডিয়াতে AIR এ আমার র্যাঙ্ক কোথায় আসছে এটাকে মাথায় রাখা খুব জরুরি। একদম একদম। আচ্ছা স্যার, এখানে মানে চাকরির ক্ষেত্রে স্যালারি বা পাওয়ার সুযোগ সুবিধা তো সেন্ট্রাল গভর্নমেন্টের সবকিছুই ভালো, তো একজন সাধারণ ক্যান্ডিডেট যে হয়তো আমি ধরে নিচ্ছি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তার ক্ষেত্রে পোস্ট প্রেফারেন্সে কোন লেভেলকে আগে রাখা উচিত বা পরে রাখা উচিত মোটামুটি? দেখুন, এখানে ব্যাকগ্রাউন্ডটা কিছু ম্যাটার করে না। আমি যেটা আগেও সবাইকে বলি এবং আমি এখনো বলি, কম্পিটিটিভ এক্সামের সিলেবাস, তার প্রিপারেশন, তার জার্নির সাথে জব পাওয়ার পরের যে লাইফটা হবে তার মিল খুবই কম, অ্যাপ্লিকেশন খুবই কম। যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, আমাদের একটা ক্রাইটেরিয়া থাকে গ্রাজুয়েশন লেভেল। সেই গ্রাজুয়েশনটা আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে। তার সাথে আপনার সার্ভিস লাইফের খুব কম রিলেশনশিপ থাকে, জল আর জলপাই গোত্রীয় সাদৃশ্য। আচ্ছা, তো এবারে স্যার একটা প্রশ্ন করবো না, আপনার জার্নিটা একটু অন্যরকম, যে আপনি স্যার সেক্রেটারিয়েট পেয়েছিলেন 2015 ক্লার্কশিপের ক্ষেত্রে, এবং সেখানে চাকরি করতে করতে আপনি প্রিপারেশন নিয়েছেন। তো এই যে জার্নিটা মানে অনেকে স্টুডেন্ট লাইফের পরে প্রিপারেশন করে গিয়ে ডাইরেক্ট CGL জয়েন করে, কিন্তু আপনার ক্ষেত্রে চাকরি করে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে কোনো একটা দায়িত্ব সামলে পড়াশোনা এগিয়ে নিয়ে গেছেন, কিভাবে স্যার আপনি প্রিপেয়ার করেছেন চাকরি সামলে? দেখুন, ব্যাপারটা একটু প্রথম থেকে বলি, আমি খুব প্রত্যন্ত অঞ্চলের ছেলে, আমার গাইডেন্স খুবই কম ছিল। ইভেন আফটার স্কুল লাইফ, কলেজ লাইফে আমার কোনো টিচার ছিল না। আমি কলেজ লাইফ থেকে যখন স্টার্ট করেছিলাম কম্পিটিটিভ এক্সামের জার্নি, তখন কোনো গাইডেন্স ছিল না। তখন ধারণা ছিল একটাই, যে কোনো একটা চাকরি পেলেই লাইফ সেটেল, এরকম একটা ব্যাপার।
2013-তে আমার এইচএস দেওয়ার পর থেকে আমি 2015 থেকে আমি জাস্ট যখন স্টার্ট করি তখনই ক্লাসের ফর্ম বেরোয়, আমি তখন থেকে প্রিপারেশন শুরু করি এবং সেটাই জয়েনিং হয় 2019 সালে আমার গ্র্যাজুয়েশনের 2 বছর পরে। আফটার জয়েনিং আমি বুঝতে পারি যে স্টেট গভর্নমেন্টের যে কি ফ্যাসিলিটি কম থাকে, যেটা বাকিরা সবাই কমপ্লেন করে, যে ডিএ কেস, চাকরির অনিশ্চয়তা, বিভিন্ন রকম সমস্যা, এই জিনিসগুলো এগুলো ফেস করার পরেই যখন আমি ভাবনা চিন্তা শুরু করলাম যে আমি অন্য এক্সাম দেবো, ততক্ষণে করোনা চলে আসলো, কোভিড পিরিয়ড চলে আসলো। কোভিড পিরিয়ডে আমার একটা লম্বা টাইম পেয়েছিলাম সেই সময়টা প্রিপারেশনের জন্য। দেন আমি প্রিপারেশন স্টার্ট করি 2021 সালে। আমার যখন ফার্স্ট এক্সাম দিই আমি সেই সময়টা, তখন আমার হয়নি, সেই সময়টা আমি ফেল করেছিলাম, মানে সেটা তো লজ্জা নেই, সবাই হয়, ফেল করেছিলাম। দেন আমি আমার ভুলগুলো দেখলাম, সেলফ অ্যানালাইসিস করলাম যে কোথাও কোথাও আমার নাম্বারটা কম আসছে, কি ভুল হলো। যখন প্রিপারেশন নিলাম 2022 সালে যেটা হলো সেটা প্যাটার্ন চেঞ্জ, সিজিএলের প্যাটার্ন চেঞ্জ। ওকে, আবার নতুন রকম করে শুরু হলো, নতুন করে আবার দিলাম, বাট সেটা ক্লিয়ার হলো। অ্যান্ড দেন আমি ঠিক করেছিলাম যে আবার এক্সাম দেবো। তো আমি পোস্টালে জব করতে করতে আমি সেম একই রকম প্যারালালি সেটা কন্টিনিউ করেছিলাম এবং 24-টা আমি আবার ক্লিয়ার করেছি। তো এখানে একটা পয়েন্ট আমি তুলবো যে স্যার একটা এমন জায়গা থেকে বিলং করেন বা স্যারের ক্ষেত্রে টিচার কিন্তু বা বাইরের গাইডেন্স স্যারের কিন্তু ছিল না, এবং সেই জায়গাটা থেকে স্যার গোটাটাই কিন্তু নিজে ওভারকাম করেছেন, জার্নিটা একা লড়েছেন। ফ্যামিলির অবশ্যই সাপোর্ট ছিল, মানে আপনার বাবা মা বা বাড়ির যারা ছিলেন সবাই খুব সাপোর্টিভ ছিলেন স্যার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজে লড়াই করে এই জায়গাটাকে দখল করে এবং পরপর দুবার। এবং স্যার একটা কথা এখানে বললেন যে আমি একটা পরীক্ষায় ফেল করেছিলাম, তাতে বলতে লজ্জা নেই, কিন্তু সেই পরীক্ষা থেকে যে ভুলগুলো অ্যানালাইসিস করলাম, ওইটা আমি হতে পারে স্যার আপনি কোনো একটা সাবজেক্টে একটু কম পেয়েছেন, সেইটা আপনাকে পিছিয়ে দিয়েছে রেস থেকে। একদম। তো সেইটাকে অ্যানালাইজ করাটা হচ্ছে বড় জিনিস। স্যার এবার এখানে প্রশ্ন করব যে আমাদের সিজিএল এর ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র একটা পড়বার জায়গা, তো সেটা কত বছরের দেখা উচিত? প্রিভিয়াস ইয়ারটা ম্যাটার করে যে এক্সাম যে কন্ডাক্ট করছে ভেন্ডারটা, সেই ভেন্ডার কবে থেকে এক্সামটা কন্ডাক্ট করছে তার উপর। যখন ভেন্ডার চেঞ্জ হয় তখন অবভিয়াসলি কোশ্চেনের টাইপগুলো চেঞ্জ হয় কিছুটা। যেটা আমি নোটিস করেছিলাম 2019-এর পর থেকে যখন টিসিএস এক্সামটা শুরু করেছিল, কোশ্চেন বানানো শুরু করেছে, তো ওর একটা কোশ্চেন, একটা প্যাটার্ন রয়েছে, একটা টাইপ রয়েছে। এই টাইপটা খুব বেশি ম্যাটার করে জিকের ক্ষেত্রে। একদম। ম্যাথস বা রিজনিং বা ইংলিশ, এটা হচ্ছে যার বেসিক যত ভালো সে তো ইজিলি করতে পারবে, ঠিক। বাট জিকেতে খুব আননেসেসারি কোশ্চেন করে, যে কোশ্চেনের কোনো মাথা মুন্ডু নেই। অনেকে মনে হতে পারে এটা কি সব উল্টোপাল্টা কোশ্চেন করছে, বাট একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে দেখলে দেখা যাবে যে এই সেম টাইপের কোশ্চেন প্রত্যেকবার রিপিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো যে ভেন্ডার কোশ্চেন করছে আর কি, এখন যেমন টিসিএস করছে, তো আমি যেটা প্রেফার করি অ্যাটলিস্ট 3 বছরের করতে, অ্যাটলিস্ট 3 বছরের জিকে কোশ্চেন। আর স্যার আপনি জিকের পার্টিকুলার জিকের জন্য কি ফলো করতেন বা কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন স্যার জিকের জন্য? আমার জিকের বেস প্রথম দিকে খুবই উইক ছিল, যেটা 2022 আমার ওখানেই মানে প্রবলেমটা হয়েছিল। 2021 ফেল করেছিলাম জিকের জন্যই শুধুমাত্র। একদম। 2022 যেটা হয়েছিল মেইনসের যখন প্যাটার্ন চেঞ্জ হয়েছিল তখন জিকেটা ইনক্লুড হয়েছিল মেইনসের ক্ষেত্রে, তার আগে জিকে ছিল না। তার আগে মেইনসে শুধুমাত্র ম্যাথ আর ইংলিশ ছিল। বেশ। 22 যখন জিকে চলে আসলো ওখানে আমি একটু পিছিয়ে পড়েছিলাম রেসে। কারণটা ওটাই, জিকেটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস। আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে লুসেন্ট জিকে থেকে ফার্স্টে ডেসক্রিপটিভটা পড়া এবং তারপরে মক টেস্ট দিতাম বারবার। মক টেস্ট কখনোই উল্টোপাল্টা অন্যান্য যে কোনো সাইটের মক টেস্ট, আমি মক টেস্ট দিতাম টেক্সট বুক থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের বা অন্য যে অ্যাপগুলো থাকে আর কি, সেখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো আমি মক দিতাম, ঘুরিয়ে ফিরে শাফেল করে র্যান্ডমলি মক দিতাম। এবং সেখান থেকে আমি দেখতাম যে আমি এগুলো পড়ছি, সেখান থেকে আলটিমেটলি কোনগুলো ঠিকঠাক কাজে আসছে আর কি, কোনগুলো নেসেসারি, যে কোন পয়েন্টগুলো বারবার রিপিট হচ্ছে, এখান থেকে আমি জিকেটা ইমপ্রুভ করেছি। আচ্ছা, একটা বড় পয়েন্ট যে জিকে নিয়ে স্যার যেটা বললেন যে খুব আনসার্টেন এরিয়া থেকে প্রশ্ন আসে, এটা খুব ভয়ের জায়গা। কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে জিকে যদি প্যাটার্নটা বোঝা যায় যে একটা সার্টেন চ্যাপ্টার থেকে বারবার ঘুরে ফিরে আসছে, এই জায়গাটা লোকেট করতে পারলে কিন্তু সাফল্যের রাস্তায় পৌঁছানোটা যায়। একদম। আচ্ছা স্যার, আপনার গ্র্যাজুয়েশনের ব্যাকগ্রাউন্ড কি ছিল স্যার? আমার গ্র্যাজুয়েশন প্লেন নরমাল বিএসসি, ম্যাথ ফিজিক্স এন্ড কম্পিউটার সায়েন্স। ম্যাথ ফিজিক্স এন্ড কম্পিউটার সায়েন্স। স্যার এই সিজিএল এর ম্যাথের লেভেলটা অন্যান্য পরীক্ষার থেকে একটু কম্পারেটিভলি হাই? এটা আগে ছিল, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি 2017 বা 2018 যে কোশ্চেন দেখেছিলাম সেই কোশ্চেন যথেষ্ট হাই ছিল, এবং সেটা নরমাল আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা যদি নতুন করে কোনো কম্পিউটার এক্সাম শুরু করে তাদের জন্য জ্বর চলে আসবে দেখলে। বাট এখন সেই জিনিসটা একদমই নেই, এখন জিনিসটা নরমাল। তার মানে স্যার একজন যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে বা কমার্সের ছেলে মেয়ে যদি সিজিএর দিকে এগোতে চায় নিশ্চিন্তে এগোতে পারে। অঙ্কের যে ভয়টা আছে সেই ভয়টা অনেকটা কাটানো গেছে, এখন পুরোপুরি কেটে গেছে, এখন বলতে গেলে এখন ইজি হয়ে গেছে। আচ্ছা স্যার, এবারে আপনাকে বলবো যে মানে এই যে সামনে সিজিএল পরীক্ষা আছে আবার 2025 সালের পরীক্ষা, তো এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ছেলে কমে নিজেকে ঠিক কিভাবে প্রিপেয়ার করবে স্যার যদি সে শূন্য থেকে শুরু করে? দেখুন, শূন্য থেকে শুরু করলে এইবারে যে সিজিএল একবার ক্লিয়ার করতে পারবে সেই আশা খুবই কম, কারণ সিজিএলটা লম্বা সিলেবাস, ভাস্ট সিলেবাস রয়েছে। সিলেবাস কভারেন্স করতে মিনিমাম আপনার 3 থেকে 4 মাসের সময় লাগবেই, অ্যাটলিস্ট মিনিমাম কভার করতে। আচ্ছা,
বাট যদি একজন বেসিক ক্যান্ডিডেটকে স্টার্ট করে আমি তাকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এইবার আশা না করে সে নেক্সট ইয়ারটা টার্গেট করুক, কারণ এই বছর তার বেসিকটা ক্লিয়ার করতে টাইম লেগে যাবে। বেশ, প্রথম কথা হচ্ছে জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই 4টে সেকশনেরই কিন্তু বেসিকটা প্রথমে পুরো ক্রিস্টাল ক্লিয়ার থাকা চাই, নাহলে কিন্তু সে অ্যাডভান্স লেভেলের টেকনিক অ্যান্ড ট্রিক্সগুলো বুঝতে পারবে না। আচ্ছা, অ্যান্ড দেন ক্লিয়ার হয়ে যাওয়ার পরে জাস্ট পিওইকিউ ফলো করতে, সিজিলের জন্য জাস্ট পিওইকিউ ফলো করতে, আর কিচ্ছু লাগবে না। তার মানে স্টেপ খুব সিম্পল, খুব সিম্পল, মানে 2 বা 3টে। প্রথমে হচ্ছে সিলেবাস দেখো, তারপরে একটা পার্টিকুলার বই বা রিসোর্স থেকে গোটা সিলেবাসটাকে একবার কমপ্লিট করো, তারপর পিওয়াইকিউ সলভ করো এবং মক টেস্ট দিয়ে রিভাইজ করো। একদম এই পদ্ধতিটা ফলো করলে সময় সফল হওয়া যাবে। আচ্ছা স্যার, এবার ধরুন আপনি একটা শূন্যের কথা বললাম, এবং অনেকেই তো আসছে 2বার বা 3বার পরীক্ষা দিয়েছে, কোনো কারণে খুব সামান্য নম্বরের জন্য তাদের হয়নি, এবছর তারা ফুল প্রিপারেশনে রয়েছে, তারা এই 3 মাস কিভাবে প্রিপেয়ার করবে? যদি কারোর ব্যাকগ্রাউন্ড মোটামুটি কিছুটা স্ট্রং হয়ে থাকে তার জন্য আমি একটাই সাজেশন দেবো, বাকি যে কোনো রিসোর্স বাদ দাও, সিম্পলি পিওইকিউ ফলো করো, জাস্ট পিওইকিউ, অনলি পিওইকিউ, আর কিচ্ছু লাগবে না। পিওইকিউতে মক টেস্ট দিতে হবে এবং টাইম লিমিটেশন বেঁধে, যেটা 60 মিনিটসের প্রিলিমসের কোশ্চেন থাকে সেটাকে অ্যাটলিস্ট 55 to 56 ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট মিনিমাম রাখতে হবে হাতে, মানে যেগুলো একটু হার্ড কোশ্চেন তার জন্য। এই জায়গাটা ইম্পর্টেন্ট যে পিওয়াইকিউ বারবার দাও, এবং হচ্ছে টাইমটা সিজিএল এর বড় শত্রু। 100 কোশ্চেন 60 মিনিটস অনলি, এইটা এবং তার মধ্যে মানে কমপ্লিট করে, এবং এখন যেরকম কাট অফ যাচ্ছে সেই জায়গাতে নিজেকে পৌঁছানোটা বারবার প্র্যাকটিসটা সম্ভব না। আচ্ছা স্যার, এবারে একটা প্রশ্ন করবো যে অনেকে না সিলেবাসের জন্য দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা যে প্রচুর বই পড়ে ফেলছে, এবার প্রচুর বই পড়া নাকি একটা বই পড়ে তাকে বারবার রিভাইজ করা? না, প্রচুর বই কখনোই পড়ার দরকার নেই, কারণ সব বইতেই মোটামুটি একটু এদিক ওদিক করে জিনিসটা প্রায় সেমই থাকে। যেটা দরকার সেটা হচ্ছে একটা জিনিস যদি পড়লাম সেটাকে মাথায় রাখা, ঠিক। এবং আমাদের ব্রেন খুবই ভোলাটাইল মেমোরি, বারবার ভুলে যায়, তো একটা জিনিসটা যতবার রিভিশন দেবে এক্সামে তত তাড়াতাড়ি ক্লিক করতে পারবে জিনিসটা। একদম, মানে বারবার একটাই কথা স্যার বলছেন যে মাল্টিপল পিডিএফ, ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম লিংক না ফলো করে মাল্টিপল রিভিশন বাট নোটস একটাই। গুড, মানে একটা বক্তব্য, এটা বারবার শুনছো তোমরা যে একটা সোর্স বারবার রিভিশন। একদম, মানে এমন হতে পারে যে আমরা কোনো একটা সাবজেক্ট ইতিহাস পড়ছি, এক লাইন মিস করে চলে গেলাম, আবার পরের বার রিভিশন দিতে গিয়ে তাকে ফিরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা প্রচুর হয়। স্যার একটা কথা শোনা যাচ্ছে যে সিজিএল এ রিসেন্টলি আবার কিছু চেঞ্জ আসতে চলেছে, সেই চেঞ্জ যদি কিছু আসে তো সেটা কি রকম চেঞ্জ হবে, বা তার ক্ষেত্রে অ্যাটেম্পটরি মিটিগেশন আমরা কিভাবে করব আর কি? এই মধ্যে চেঞ্জটা আসছে সেটা এক্সাম কন্ডাক্টিং ভেন্ডারের মধ্যে কিছু চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা খুব একটা ম্যাটার করবে না, কারণ এক্সাম কন্ডাক্ট করবে টিসিএসই, আর এক্সাম যে সেট কোশ্চেন যে অ্যাটেন্ড সেট করাটা সেটা এখন টিসিএস কে দেওয়া হচ্ছে না, কারণ রিসেন্টলি সিজিএল মেইনসে টিসিএস এর আপনারা দেখতেই পেয়েছেন প্রচুর কোশ্চেনে ভুল বেরিয়েছে। আচ্ছা, এবং সে ভুল হলে যেটা মানে হয়েছে আর কি, ভুল হলে পরে সবকটা নাম্বার সবাইকে ইজিলি দিয়ে দেওয়া হয়। নরমালাইজেশন একটা ইস্যু হয়েছে, ভয়ঙ্কর ইস্যু হয়েছে নরমালাইজেশনে, সেটা হচ্ছে সবাইকে জাস্ট মার্কস একটু ওভারঅল করে দেওয়া হয়েছে। এর ফলে যে ক্যান্ডিডেটটা একটা কোশ্চেন, সাপোজ একটা ম্যাথসের কোশ্চেন আমি করতে পারিনি, আমি চেষ্টা করেছিলাম আমি এলিজিবল করার জন্য, বাট কোনো কারণে আমার করতে পারিনি বা অ্যান্সার কিন্তু ভুল ছিল, আর একটা ক্যান্ডিডেট যে কোশ্চেনটা বুঝতেই পারেনি ছেড়ে দিয়ে চলে এসেছে, দুজনেই সেম জায়গাতে, দুজনকে মার্কস দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই জিনিসটা যদি না হয় আর কি নেক্সট ইয়ারে, তো এসএসসি চেয়ারম্যান দাবি করেছেন যে নেক্সট ইয়ারে এই এরকম কোনো প্রবলেম হবে না, তো সেখানে কোশ্চেন প্যাটার্ন কোনো চেঞ্জ হচ্ছে না, বাট কোশ্চেনের অ্যাকুরেসি জিনিসটাকে মেনটেন করার জন্য উনি অ্যাসুরেন্স দিয়েছেন যে অ্যাকুরেসিটা পুরো ফুলফিল করা হবে আর কি। দ্যাটস ওয়াই কোশ্চেন সেট করার ভ্যান্ডেটটাকে চেঞ্জ করা হয়েছে। তার মানে নতুন যে চেঞ্জ আসবে বলে কথা হচ্ছে সেটা নিয়ে ভয়ানক চিন্তা করার কিছু নেই, না ভয় পাওয়ার কিছু নেই, যারা প্রিপেয়ার করছো তারা শুধু নিজেরটুকু প্রিপেয়ার করো, বাকিটা এসএসসি বুঝে নেবে। একদম একদম। আচ্ছা স্যার, এবার একটা বিষয় যে মানে যদি একজন কেউ স্কুল লেভেল থেকে বেরিয়েই বা গ্র্যাজুয়েশন থেকে বেরিয়েই যে কোনো একটা সরকারি চাকরির দিকে তার নজর থাকে, তো তার মানে কোন জায়গাটাকে মানে মানে প্রায়োরিটি দেওয়া উচিত, যে সেন্ট্রাল স্টেট, এটা ঠিক করলেন কিভাবে স্যার আপনি, যে আপনাকে ওই দিকেই যেতে হবে? বা অ্যাকচুয়ালি এটা এই বললাম যেটা সেটা হচ্ছে আমি খুব প্রত্যন্ত অঞ্চলে ছিল, তো আমার কোনো গাইডেন্স ছিল না, আমার ধারণা ছিল যে কোনো একটা সরকারি চাকরি পেলেই লাইফ সেট, এরকম একটা ব্যাপার। বাট এখন আমি যেটা মনে করি সেটা স্টেট গভর্নমেন্টের সার্ভিসের দিকে না যাওয়াটা আমার মনে হয় বেটার। আমি প্রেফারেন্স দিই একটা কারণে, কারণ স্টেট গভর্নমেন্টের যে কোনো একটা চাকরি আপনি ধরে রাখুন মোটামুটি একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক? একটা এক্সামের ফর্ম বেরোচ্ছে, নোটিফিকেশন বেরোচ্ছে, নোটিফিকেশন বেরোনোর পর সেটা এক্সাম তো কবে হবে সেটা কেউ জানে না, একদম। প্রিলিমস হলো, দেন রেজাল্ট কবে বেরোবে কেউ জানে না, রেজাল্ট বেরোলো, মেইনস কবে হবে কেউ জানে না, আবার ইন্টারভিউ মেইনস কবে হবে হলো, ইন্টারভিউ কোনো ঠিক নেই, অনিশ্চয়তা, এটা জীবন একটা। তো একটা এক্সাম যদি মনে করে যে আমার এইবারে আমার এক্সামটা খারাপ হলো, আমি এবার এক্সামটা থেকে আমি ঠিক করবো যে আমার কি কি ভুল হলো, আমি সেটাকে কারেকশন করবো এবং নেক্সট টাইম আমি আবার অ্যাটেম্প দেবো,
আপনার জীবন থেকে আরামসে 5 থেকে 6 বছর বেরিয়ে যাবে। একদম, মানে নেক্সট পরীক্ষা দেওয়ার আগে আমি যদি জেনে যাই যে আমার পরীক্ষাটা খারাপ হয়েছিল, তাহলে নেক্সট পরীক্ষা অ্যাটেন্ড করার আগে আমি নিজেকে বেটার করতে পারবো। এসএসসি বা আরআরবির এক্সামের ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে, আরআরবি তো একটু লেট করে, বাট এসএসসিতে আমি একটা জিনিস ক্লিয়ার বলি, একটা মানে সাপোর্ট করি। ধরুন আপনি আজকে এক্সাম দিচ্ছেন, আপনি এক্সাম দেওয়ার 1 সপ্তাহের মধ্যে উইদিন 1 উইক আপনার নিজের অ্যান্সার কি নিজে হাতে পেয়ে যাচ্ছে। একদম, মানে আপনি কোনটা ঠিক করলেন, কোনটা ভুল করলেন, কোনটা ছেড়ে দিয়েছিলেন, কেন ছেড়েছিলেন, আপনি সেটা নিজে অ্যানালাইজ করতে পারলেন। ঠিক। এবং এরপরে কি হচ্ছে, আপনি নেক্সট প্রিপারেশনের জন্য ঠিকঠাক করতে পারলেন। এরপরে কি হচ্ছে, মানে প্রত্যেকটা ডেট ফিক্সড, প্রিলিমসের ডেট এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত, মেন্সের অমুক ডেট ফিক্সড, রেজাল্ট অমুক ডেট ফিক্সড, করে ফিক্সড টাইম রয়েছে, একটা টাইম শিডিউল রয়েছে। চেঞ্জ হলো, সামান্য চেঞ্জ হয়, খুব 1 ইয়ারের মধ্যে পুরোটা কভার হচ্ছে, প্রিলিমস মেন্স ডিগ্রি কমপ্লিট 1 ইয়ারের মধ্যে কমপ্লিট হচ্ছে, এবং ক্রিস্টাল ক্লিয়ার একটা সিস্টেম এটার জন্য। যেটা আমরা বললাম যে 22 আমি এই কোশ্চেন ফেল করেছিলাম, বাট ফেল করার ফলে আমাদের কোথাও ভুল হয়েছে সেটা অ্যানালাইজ করা এবং কারেকশন করা এবং 22টাকে ঠিক করা খুব ইজিলি হয়েছে ব্যাপারটা। তার মানে একটা কথা বলবো, যারা একদম নতুন ছেলে মেয়ে, যারা গ্র্যাজুয়েশন দিয়ে প্রিপারেশন নেবে ঠিক করছো, তুমি ঠিক করো তোমার কি চাই। একদম একদম। এবং সেই জায়গায় যদি মনে হয় আমি 1 বছরের মধ্যে চাকরি পেয়ে যেতে চাই, সেন্ট্রালের দিকে শিফট করো, কারণ সেন্ট্রালের পরীক্ষা বেঙ্গল থেকে পায় না, এই ট্যাবুটা ভুল। এটা তার জলজান্ত প্রমাণ চোখের সামনে বসে আছে যে ব্যাক টু ব্যাক 2 বছর পরীক্ষা পর পর চান্স পাওয়া, একবার লেভেল 2, তার লেভেল 4, তারপর ইনক্রিজ করে সোজা লেভেল 6। তো এই যে জায়গাটা, মানে পশ্চিমবঙ্গ সরকার, তারপর চাকরি করতে করতে লেভেল 4, তারপর লেভেল 6, এই যে জার্নিটা, এটা কিন্তু আপাত দৃষ্টিতে সহজ মনে হচ্ছে, স্যারের কিন্তু সারা দিন রাত গেছে, মানে বার্নিং মিডনাইট অয়েল যেটাকে বলা হয়, সেটা কিন্তু স্যারের গেছে। এবং সেটা গ্র্যাজুয়েশনের মানে স্কুল লাইফের পর থেকেই স্যার শুরু করেছে। এবং গ্র্যাজুয়েশন করার পর, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের সামান্য দেরি হয় বলে স্যার একটু গ্র্যাজুয়েশন করার পর জয়েন করেছিলেন, তো হয়তো আপনি আগেই জয়েন করতে পারতেন। তো সেই জায়গা থেকে স্যার কিন্তু কন্টিনিউ করেছেন। তাহলে এই যে এক্সাম্পলটা দেখো, আচ্ছা স্যার একটা প্রশ্ন এখানে করবো। সবাই বলে স্যার যে আমরা মোটিভেশন পাবো কি করে, এই মোটিভেশনের পাওয়ার জায়গাটা আপনি কিভাবে মানে ম্যানেজ করেছেন স্যার? মোটিভেশন ব্যাপারটা, স্ট্রাগল যে জিনিসটা সেটা একটা জেনারেশনের উপর ডিপেন্ড করে। একটা জেনারেশন যদি একটু স্টেবল হয় তো নেক্সট জেনারেশনের লাইফটা একটু ইজি হয়। ঠিক। তো আমি সেই ফার্স্ট জেনারেশন স্ট্রাগলার। আচ্ছা। মানে আমার বাবা মার সেরকম কোনো সাপোর্ট ছিল না, এবং আমি এখন রেন্টেড হাউসে থাকি, ভাড়া বাড়িতে থাকি এখনো পর্যন্ত, এখন বাড়ি করতে পারিনি। তো এটাই হলো ব্যাপার, যে নিজের পায়ের নিচে একটা মাটি, বা একটু সুখ স্বাচ্ছন্দ্য, বা একটু স্টেবল লাইফ, বা লাইফটা একটা অ্যাসিউরিটি, যে আমি আজকে খেয়ে কালকে কি খাবো, এই যে প্রেশারটা, এটা আমি ছোট থেকে দেখে এসেছি। তো ওটা আমাকে কাটিয়ে উঠতে হবে। আমি এইটা ঠিক করেছিলাম যে আমাকে অ্যাটলিস্ট এমন একটা জায়গায় সিকিউর যেতে হবে যাতে আমার মান্থলি ইনকামের যেন কোনো প্রবলেম না হয়। একদম। বিজনেস করার কোনো ক্যাপাবিলিটি ছিল না, একটা খুব লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি বিলং করছি, তো আমার কাছে এটা ছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। মানে দিস ইজ দ্য অনলি প্ল্যান এ ফর মি, আমার কাছে কোনো প্ল্যান বি ছিলই না। এইটা মেন ইস্যু, যে প্ল্যান বি জীবনে না রাখাটাই বেটার। আমার এটাই প্ল্যান এ ছিল, ক্লিক করতে হবে, করতে হবে ব্যাস। এবং তার মানে স্যার মোটিভেশনটা আপনি পেয়েছেন আপনার চারপাশ থেকে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা না। আচ্ছা, এবার স্যার এখানে অনেকে বলে যে বিভিন্ন সফলদের দেখে আমরা মোটিভেশন পাচ্ছি, কোথাও গিয়ে কি মনে হয় যে আগে নিজেকে মোটিভেট করা দরকার, তারপর সফলদের থেকে মোটিভেশন নেব? একদম অবশ্যই, মোটিভেশনটা নিজের ভেতর থেকে আসে। কাউকে আমি সফল কাউকে দেখলাম তো তার প্রতি আমার যেটা শ্রদ্ধা আসুক, বা আমার একটা হিংসা আসতে পারে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ঠিক সেটা সাময়িক, একদম আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সেখানে বেরিয়ে চলে যাবে, সিচুয়েশন চলে যাবে, জিনিসটা ব্রেন থেকে আস্তে কেটে যাবে। মোটিভেশনটা নিজের ভেতর থেকে আনা উচিত সিম্পলি, কারণ আমি যেখান থেকে বিলং করি সেখানে আমার আশপাশে সরকারি চাকরিজীবী খুবই কম, সেন্ট্রাল একজনও নেই, 0। ওকে, স্টেট গভর্নমেন্টে 2-3 জন আছে। তার মানে আপনি এই মুহূর্তে আপনার এলাকায় ট্রেন সেটার একদম, মানে আপাতত মানে আপনাকে দেখে এবার বাকিরা উদ্বুদ্ধ হবে। হ্যাঁ, আমাদের পুরো পঞ্চায়েত এরিয়া একেবারে। ওকে, আচ্ছা স্যার, এইবার একটা প্রশ্ন করবো যে অনেকে বলছে কত ঘন্টা পড়তে হবে, এইটা একটা খুব মানে ভেগ প্রশ্ন আসে, কারণ ঘন্টা ঠিক করা যায় না। এটা একদম স্যার যদি আপনি একটা অ্যামাউন্ট কিছু একটা অ্যামাউন্ট বলেন। দেখুন, সময়টা ডিপেন্ড করে যে কি কত সময় কিভাবে দিতে পারে। একদম, ব্যাপারটা হলো আমার একটা সিলেবাস ঠিক করতে হবে। এখানে অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামের সিলেবাসটা ম্যাটার করে, টাইমটা না। আমাকে একটা সিলেবাস ঠিক করতে হবে, আমাকে এই সিলেবাসটা এই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। এবার কখনোই লং টার্ম গোল না উচিত না কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, কারণ সেটা কভার হবে না। আমাদের লাইফে অনেক কিছু থাকে। আমি মনে করলাম যে আমি পুরো অ্যানসিয়েন্ট হিস্ট্রি উইদিন 15 days আমি কভার করবো, আমি এইভাবে একটা গোল ঠিক করলাম, বাট কখনো সেটা ফুলফিল হবে না। আপনি মিলিয়ে দেখবেন 15 দিন পরে সেটা হবে না। আচ্ছা, গোলটা ঠিক করতে হবে চ্যাপ্টার, পারলে সেখান থেকে চ্যাপ্টার থেকে আরো মানে শর্ট করে টপিক, যে আমি আজকে এই টপিকটা শেষ করবো, আমি আজকে এই টপিক শেষ করবো না, আজকের দিনের টপিক আমার এইভাবে। এবার সেই টপিক শেষ করতে যতটা সময় লাগে, ওকে, এইভাবে। তার মানে স্যার, আচ্ছা আপনি চাকরি সামলে মোটামুটি কত ঘন্টা সময় পেতেন স্যার পড়ার জন্য? ফ্র্যাঙ্কলি বলতে যখন আমি স্টেট গভর্নমেন্টে ছিলাম সেই সময়টা অনেকটা বেশি সময় পেয়েছি আমি, বাট সেন্ট্রালে যাওয়ার পর একটু একটা হার্ড হয়ে গেছে ব্যাপারটা। মানে সিজিএল চাকরি করতে করতে আবার সিজিএল পাওয়া। হ্যাঁ, এবার পোস্ট অফিসটা অ্যাকচুয়ালি পাবলিক সার্ভিস। এখানে সেক্রেটারিয়েটের যে আমরা এখানে ছিলাম,
সেটা মানে গভর্নমেন্ট সার্ভিসটা হলেও এখন পাবলিক ডিলিং করতে হয় না, একদম। বাট পোস্ট অফিসে পাবলিক ডিলিং করতে হবে। পাবলিক ডিলিং করার সঙ্গে ফাইল হ্যান্ডলিং করা এবং নিজের অফিস ওয়ার্ক মেনটেন করার পরে সময়টা কম হতো। বাট যেটা এখানে যেটা হতো সেটা সময়টা বেশি পেয়েছিলাম। তোমার ফার্স্ট বেসটা তৈরি করার সময়টা আমি এখানেই পেয়েছিলাম। ঠিক, ওখানে গিয়ে আমি কিন্তু বেস তৈরি করে আলাদা করে বেস তৈরি করতে হয়নি। ওখানে গিয়ে আমার জাস্ট পিআইকিউ ডিভিশন এন্ড প্র্যাকটিস। আচ্ছা, তার মানে একটা বিষয় যে একটা বেস আগে তৈরি করে নিলে তার উপর কিন্তু আমরা চর্চা করে যেতে পারি, সেটা যে কোনো পরীক্ষায় হোক না কেন, সেটা স্টেট, সেন্ট্রাল, রেলওয়ে, আইবিপিএস, যা খুশি হোক না। এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে বেস কিন্তু সব এক্সামের সেম। একদম, সবাই কিন্তু এটাকে মানে আলাদা আলাদা ভাবে আর কি, ডিফারেন্সিয়েট করে। ওটার প্রিপারেশন দাও, আমি ব্যাংকিং পড়ছি, আমি এসএসসি পড়ছি বা আমি পিএসসি পড়ছি, অনেকে ভাবনা চিন্তা করে ভাগ ভাগ করে, বাট বেস কিন্তু সবারই সেম। ঠিক, এক্সাম প্যাটার্ন এন্ড এক্সামের টাইমিংটা, কোশ্চেন ওয়াইজ টাইমিংটা সেটা একটু ডিফারেন্ট করে। ইতিহাস তো সব জায়গায় ইতিহাসই থাকবে, একদমই তাই। এবং অঙ্ক অ্যাডভান্স ম্যাথ থাকবে, কোনো বদল নেই। শুধু হয়তো পিএসসি তে আমরা ছোট প্রশ্ন পাচ্ছি, এসএসসি তে বড় প্রশ্ন। একদমই তাই। আচ্ছা, তাহলে এই যে একটা ছোট আলোচনা আমরা করলাম, এখান থেকে অনেকগুলো পয়েন্ট আমাদের উঠে এলো যে যদি বাংলায় দাঁড়িয়ে অনেকে ভুল ভাবে যে এসএসসি পাওয়া যায় না, সেটা ভুল প্রমাণ আজকে আমরা এখানে করলাম যে বাংলায় দাঁড়িয়ে একবার নয় একাধিকবার এসএসসি পাওয়া যায়, এবং দ্যাট টু হায়ার লেভেল এসএসসি পাওয়া যায়, লোয়ার লেভেলও নয়। মানে 4 থেকে 6 জার্নি, বিশাল জার্নি, দেখে মনে হচ্ছে খুব স্মুথ, কিন্তু পেছনে যে জার্নিটা আছে এটা কিন্তু আমরা কেউ মানে জানতেও যাচ্ছি না, কি বা সবটা জানতেও পারবো না। তো একটা কথা মনে রাখবে যে কোনো প্রিপারেশন তোমরা করছো, স্যার যেরকম বললেন যে পুরো সিলেবাসটাকে কভার করো, সিলেবাসটাকে বোঝো, তারপর তোমার স্ট্রেংথ এবং উইকনেস অনুযায়ী সিলেবাসটাকে ভাগ করো, তাকে কমপ্লিট করো, করে পিওয়াইকিউ দেখো, দেন বারবার প্র্যাকটিস করো, তোমার সাফল্য কিন্তু কেউ আটকাতে পারবে না। একদম। তো এই যে আলোচনাটা তোমরা দেখলে, যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে, অবশ্যই ভ্যালিড কোয়েশ্চেন তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমরা স্যারের কাছে পৌঁছে দেবো। স্যার তার সময় বার করে কিছু উত্তর যদি দেন, আমরা তোমাদের কাছে রিপ্লাই কমেন্টে পাঠিয়ে দেবো। তো এই এপিসোড তোমাদের কেমন লাগলো জানিও, এবং আমাদের এই ব্যস্ত সময়, মানে স্যার যিনি ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন স্টুডেন্টদের জন্য, এটা আশা করি সামনে যারা সিজিএল দিচ্ছে তাদের অনেকটাই হেল্পফুল হবে। তো প্রত্যেককে অনেক ধন্যবাদ, স্যারকেও অনেক ধন্যবাদ। আজকে আমরা এই সেশনটা এখানেই ফিনিশ করছি। থ্যাংক ইউ। বলো।